ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে বাংলাদেশ জিতেছে। এই ম্যাচ নিয়ে আলোচনা করতে গেলে সবার আগে আপনি কোন বিষয়টা পিক করবেন? সৌম্য এবং সাইফের দুর্দান্ত পার্টনারশিপ, অথবা তাদের ইন্ডিভিজুয়াল ব্যাটিং স্কিল, অথবা বাংলাদেশের মিডল অর্ডারের মুখ থুবড়ে পড়া, ব্যাটিং অর্ডার ঠিকঠাক মতো সাজাতে না পারা, যখন পাওয়ার হিটার দরকার তখন টুকটুক ঘুমিয়ে ব্যাট করা, ব্যাটারদের নামিয়ে দেওয়া, নাকি এর সব কিছু ছাপিয়ে আপনি বলবেন টি-20 হোক কিংবা ওয়ানডে বাংলাদেশের মিডল অর্ডার কলাপস করবেই? চিন্তা করেছেন একবারও? চিন্তা করাটা জরুরি। ঠিক একই সঙ্গে বাংলাদেশের ড্রেসিং রুম কালচারটা কোন দিকে আছে, কোন দিকে যাচ্ছে, কাদের নিয়ন্ত্রণে রয়েছে, কারা ড্রেসিং রুম নিয়ন্ত্রণ করছেন, কাদের চাহিদা মতো ইচ্ছা মতো সবকিছু হচ্ছে, এটাও আলোচনা করা জরুরি। তৃতীয় ওয়ানডের যে উইকেটটা ছিল সেখানে টার্ন যে একেবারে কম পেয়েছেন স্পিনাররা, ব্যাপারটা কিন্তু তা না। ফার্স্ট ম্যাচ যে উইকেটে হয়েছে, একই উইকেটে খেলা হয়েছে, ফার্স্ট ম্যাচে এভারেজ টার্ন ছিল কত? 4.9 ডিগ্রিজ। সেকেন্ড ম্যাচে সেটা ছিল 3.9 ডিগ্রিজ। এই ম্যাচেও কিন্তু 4 ডিগ্রির মতো টার্ন ছিল। অর্থাৎ এই উইকেটেও ব্যাট করা খুব যে সহজ ছিল ব্যাপারটা কিন্তু তা না, বরং শুরুর দিকে বল কিছুটা ইভেন বাউন্সে ব্যাটে আসছিল। ওই সুযোগটুকু সৌম্য এবং সাইফ দারুণভাবে কাজে লাগিয়েছে। টিভিতেই দেখছিলাম যে সাইফ প্রথম যে 5টা 6 মেরেছে, তিনি তো 6টা ছক্কা 6টা 4 মেরেছেন, প্রথম 5টা ছক্কার 4টাতেই ডাউন দ্য উইকেট গিয়ে সোজা খেলার চেষ্টা করেছেন। সৌম্য দুটো রিভার্স সুইপ খেলেছেন, 4 ছক্কা মেরেছেন। তারপর থেকে সৌম্য কিন্তু ভিতে বেসিক ক্রিকেটটা খেলার চেষ্টা করেছেন, বলের পিচের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন। ঠিক একইভাবে যেটা হিটিং লেন্থের বল, সাইফ এবং সৌম্য দুজনেই সেই হিটিং লেন্থের বলকে কোনোভাবেই তারা মাফ দেননি, আউট হলে হবো, কিন্তু শট খেলার চেষ্টা করেছেন। এবং তাদের যে ব্যাটিং অ্যাপ্রোচ ছিল, এই ব্যাটিং অ্যাপ্রোচকে আপনি প্রশংসা না করে পারবেন না। এবং সৌম্য সাইফরা যে দলের জন্য খেলেন সেটা আবারও প্রমাণ হয়েছে। তারা চাইলেই কিন্তু ওই সময় দেখেন যে তখন রান আপ তার 90 হয়ে গেছে, 80-82 হয়ে গেছে, বাংলাদেশের নর্মাল ক্রিকেটাররা কি করে? 70 বলে 80 হইলে পরের 20 রান করার জন্য 30 বল খেলে। এটা পরীক্ষিত সত্য বাংলাদেশের ক্রিকেটে। সৌম্য সাইফ সেই চেষ্টা করেননি, মারতে গেছেন, টানা হিট করতে গেছেন, টানা হিট করে ম্যাচটাকে ওয়েস্ট ইন্ডিজের রিচের বাইরে নেওয়ার চেষ্টা করেছেন। এভাবেই টপ প্লেয়াররা ক্রিকেটটা খেলে। তারা টপ প্লেয়ার সেটা আমি বলছি, টপ প্লেয়ার এইভাবেই ক্রিকেটটা খেলে। ঠিক উল্টো ভাবে উল্টো ছবিও আছে। অনেকেই আছেন এই টিমে 30 করলে সেফ, দলের অবস্থা ভালো, 44 বলে 25, 26, 30 করে অসুবিধা কিন্তু একটু আস্তে আস্তে খেলি। এই টিমে এরকম প্লেয়ারও আছেন, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, 48তম ওভারে প্রথম বলে 2 দেওয়ার পর পরের 4 বল ডট দিয়ে শেষ বলে 1 ম্যান। সো এদের যে স্কিল, অ্যাবিলিটি, ক্রিকেট চিন্তা, আপনি ভাবছেন, আমরা ভাবছি, আমি ভাবি অন্তত বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট ভাবছে তারা বাংলাদেশকে বিরাট কিছু করবে, বিরাট কোথাও নিয়ে যাবে। ভাবতে পারেন, ভাবেন, অসুবিধা নাই তো, পাগলের সুখ মনে মনে। এনিওয়েজ, এই যে বাংলাদেশের মিডল অর্ডার প্রথম 25 ওভারে 176 বিনা উইকেটে, পরের 25 ওভারে 120 8 উইকেটে, শান্ত গোটা তিনেক লাইফ পেয়ে কিভাবে আউটটা হলেন। মাইদুল অঙ্কনকে যখন নামানো হলো, আইডিয়ালি তখন বাংলাদেশ 3 জন ক্রিকেটারকে নামবে 1 বাই 1, সোহান, রিশাদ, মাসুম। কোন যুক্তিতে আপনি মাইদুলকে নামাবেন, অঙ্কনকে নামাবেন? অঙ্কন কোন দিন বিরাট বিরাট ছক্কা মেরেছেন, কোন মানে কয়টা ম্যাচে মেরেছেন? কারণ আছে ওকে নামানো। ওই যে আমি অনেকদিন ধরেই বলছি, ড্রেসিং রুমের একটা কোরাম তৈরি হয়েছে এক কোচকে কেন্দ্র করে। আলোচনা আস্তে আস্তে শুরু হচ্ছে, অনেকেই লেখালেখি করছে, নাম ধরে করছেন, কিছুদিন পর যাতা কথা বলা হবে, এটার জন্য প্রস্তুত থাকেন। শুধু তাই না, মেহেদী হাসান মিরাজ নিজেকে নামাতে নামাতে একদম ডাউন দা অর্ডারে নিজেকে নিয়ে গেছেন। ফাইন, নাসুমকে আগে নামানোর সিদ্ধান্ত আমি এটা অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু নুরুল হাসান সোহানকে কেন আপনি 8 নাম্বার নিয়ে নামাবেন, 9 নাম্বার নিয়ে নামাবেন? নুরুল হাসান সোহান কোন যুক্তিতে পাওয়ার হিটার হিসেবে মাইদুল অঙ্কনের চেয়ে পিছিয়ে? আমি এই যুক্তিটা আসলে বুঝি না। সেই যুক্তি বুঝি না বলে আমি বলছি মাইদুল অঙ্কনকে যখন নামানো হলো, যে কোনো বিবেচনা তার আগে রিশাদকে নামানো উচিত ছিল। সো এগুলো হচ্ছে ক্রিকেট রুমের ড্রেসিং রুমে বসে ক্রিকেটের সো কল্ড উর্বর মাথার থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন তাদের বাজে চিন্তার ফল। আর এই বাজে চিন্তার ফল বাংলাদেশ ক্রিকেটকে অধঃপতনে নিয়ে যাচ্ছে। সাইফ, সৌম্য, আবারও বলছি, চেষ্টা করলে বাংলাদেশের অন্যদের মতো টুকটুক করে সেঞ্চুরি করে নিতে পারতেন। সৌম্য খারাপ খেলতে পারে, সৌম্য বাদ পড়তে পারে। সৌম্য তার এন্টায়ার ক্যারিয়ারে কখনো কোনোদিন 50 করার লোভে খেলে নাই, আমি অন্তত দেখি 100 করার লোভে খেলে নাই, দলের জন্য খেলছে। অনেকেই আছে বাংলাদেশের টপ প্লেয়াররাও আছে, অনেকে নিজের কথা চিন্তা করে খেলে গেছেন। এনিওয়েজ, বাংলাদেশ জিতেছে, এটা অনেক বড় ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজকে হারানো ওই রকম একটা বাজে ফর্ম থেকে এসে গুড, ভালো হয়েছে। কিন্তু যে ধরনের টিম পারফরমেন্স আমরা দেখলাম, এই ম্যাচও যেভাবে মিডল অর্ডার কলাপস করলো, এটা অবশ্যই খুব অ্যালার্মিং সাইন। এবং ড্রেসিং রুমে যারা ডিসিশন নিচ্ছেন তারা সত্যিকার অর্থে আধুনিক যুগের ক্রিকেটের ডিসিশন নেওয়ার মতো যোগ্যতা রাখেন কিনা, এটা নিয়ে আমার মধ্যে সিরিয়াস দ্বিধা রয়েছে।
এর সঙ্গে যোগ করে নিন বোলিং ওয়াইজ ঋষভ যে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, যোগ্যতম হিসেবেই হয়েছেন, এবং এই ম্যাচে স্পিনাররাই ডমিনেট করেছেন। এরকম উইকেটে যা হবার কথা, একটা ভালো ব্যাপার যে এই উইকেটটা আস্তে আস্তে নাকি ভালো হবে আশা করা যাচ্ছে। সো আমরাও আশা করছি উইকেট ভালো হবে, ভালো উইকেটে বাংলাদেশের ব্যাটাররা খেলবে। ঠিক যেভাবে সৌম্য এবং সাইফ ব্যাট করেছেন, তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে যে ব্যাট করা কত সোজা, আসলে তো সোজা ছিল না, তারা অবিশ্বাস্য রকমের ভালো ব্যাট করেছেন। তাদের এই অ্যাপ্রিসিয়েটটুকু আমাদের করতে হবে। বাদ বাকি যারা করেছেন ভাই, আপনারা জাতা ব্যাট করেছেন, জঘন্য ব্যাট করেছেন, এবং অনেকে তো নিজের জন্য খেলে পুরো খেলাটাকে নষ্ট করেছেন। যেখানে রান হওয়ার কথা 350, সেখানে আপনারা 300 করতে পারেননি। সবসময় আমরা বলি 20টা রান কম হয়েছে, 30টা রান কম হয়েছে, এই ম্যাচে ভাই 50টা রান কম হচ্ছে। এই দায় কার? এই দায় মাহিদুল ইসলাম অঙ্কনের, এই দায় মেহেদী হাসান মিরাজের, এই দায় তাওহিদ হৃদয়ের, এই দায় নাজমুল হোসেন শান্তর। মেহেদী হাসান মিরাজের দায় আমি কেন দিচ্ছি? তিনি তো পড়ে গিয়ে আসলে পারবেন না, এই জন্য নিজেকে নিচে নামিয়ে এনেছেন। ক্যাপ্টেন হিসেবে ডিসিশন মেকিং এর ভুলের দায় মিরাজকে নিতে হবে, এবং কোচ যারা আছেন নেপোটিজম করে বেড়াচ্ছেন তাদেরকেও নিতে হবে।